সুপ্রভাত সবাইকে। আজ আমি তোমাদের সপ্তম পত্রের চতুর্থ এককে গোপাল হালদারের আধুনিক সাহিত্য প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। প্রাবন্ধিক গোপাল হালদার তার এই আধুনিক সাহিত্য প্রবন্ধের প্রথমেই প্রশ্ন তুলেছেন যে আধুনিক সাহিত্য বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আধুনিক সাহিত্য বলতে সত্যই কি কিছু আছে, তা কি পূর্ণ সাহিত্য থেকে স্বতন্ত্র বা কি অর্থে স্বতন্ত্র। তার প্রথমেই আমরা সাহিত্য সম্পর্কে জেনে নিতে পারি। সাহিত্য হলো মানুষের মনের সৃষ্টি, অর্থাৎ মানুষের মন থেকে যা সৃষ্টি করা হয় তাই সাহিত্যে স্থান পায় এবং সেই সাহিত্যের মনের সঙ্গে মানস ক্রিয়া অবশ্যই যুক্ত থাকে। তাই সাহিত্যের একটা নির্দিষ্ট মানদণ্ড নির্ণয় করা অনেকটা কঠিন হয়ে পড়ে। কেননা বাহ্যিক উদাহরণ হিসেবে বলা যায়, বাহ্যিক বাজারের বস্তুর যেমন আমরা দাম নির্ণয় করতে পারি এবং সে দাম সময়ে সময়ে ওঠানামা করে, ঠিক কিন্তু সাহিত্যের যে বিষয়বস্তু বা সাহিত্যের যে একটা মানদণ্ড সেটা কিন্তু সহজেই নির্ণয় করা যায় না। কেননা সময় উপযোগী সেটি নির্ভর করে পাঠক বা তার পাঠকদের সেই অভিরুচির উপর। সময়ের সঙ্গে সঙ্গে পাঠকদের অভিরুচি পরিবর্তিত হয়। তাই সাহিত্যের একটা নির্দিষ্ট মানদণ্ড নির্ণয় করা কঠিন হয়ে পড়ে বলে প্রাবন্ধিক সেই গোপাল হালদার মনে করেছেন। তিনি বলেছেন, গুড়ার কথা তাই এই যে সাহিত্য সম্বন্ধে আমাদের আলোচনা ব্যক্তি মনের গুণাগুণের ছাপ লেগে যেতে পারে। তাই এখনও কোনো বিচার চরম বিচার বলে গণ্য করা যায় না। মানে সাহিত্যের যদি কোনো গুণাগুণ বিচার করতে যাই সেক্ষেত্রে আমাদের ব্যক্তিত্বের ছাপ লেগে যেতে পারে। কেননা একজনের কাছে যে সাহিত্যটি গ্রহণযোগ্য অপরের কাছে হয়তো সেটি গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই ব্যক্তিগত ছাপ লেগে যেতে পারে। আসলে চরম বিচার বলতে কিছু নেই। প্রাবন্ধিক তাই বলেছেন, চরম বিচার বলতে কিছু নেই, তার আছে একটা আপেক্ষিক মূল্য নির্ধারণ। আসলে এই যে আমরা সাহিত্যের বিচার করি তার পেছনে রয়েছে মূলত একটা আপেক্ষিক মূল্য নির্ধারণ, আর এই আপেক্ষিক মূল্য গড়ে উঠে স্থির হয়ে আছে এমনই নানা মনের নানা ধারা বিচার বিশ্লেষণের ফলে। আর এই যে সাহিত্যের একটা আপেক্ষিক মূল্য আমরা নির্ধারণ করি তা মূলত পাঠকদের মনের নানা ধারা নানা বিচার বিশ্লেষণের উপর ভিত্তি করে। এই আধুনিক সাহিত্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রাবন্ধিক এই প্রবন্ধে বিভিন্ন দিক থেকে আধুনিক সাহিত্যের রূপকে তুলে ধরেছেন। বিভিন্ন বিষয় নিয়ে আধুনিক সাহিত্যের রূপটিকে তুলে ধরার জন্য তিনি প্রথমে আলোচনার দৃষ্টিভঙ্গির ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন, জন্মচিহ্ন, বিষয়বস্তু, সাহিত্যের বিষয়বস্তু ও তার রূপায়ণ কিভাবে করতে হবে, তারপর পরিবর্তনের মূল্যবোধ, মানে কিভাবে সাহিত্যের ক্ষেত্রে মূল্যবোধের পরিবর্তন প্রতিফলিত হয়েছে, তারপর লোকে মানুষের মূল্য, সাহিত্যে কীভাবে মানুষের মূল্য দেওয়া হয়েছে, ব্যক্তিত্বের মূল্য, ব্যক্তিত্বকে কীভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, বিপ্লবী নিয়তির স্বীকৃতি এবং তার সঙ্গে আছে প্রাচীন মানবতাবাদের সাহিত্যের ক্ষেত্রে মানবতাবাদের প্রসঙ্গ আনয়ন এবং প্রাচীন মানবতাবোধের কেমন ছিল সেই বিষয় নিয়ে আলোচনা। তারপর রয়েছে সহজ মানবতাবোধ ও বাস্তববাদ এবং গ্রিক মানবতাবাদ, অর্থাৎ গ্রিক মানবতাবাদ বলতে সাহিত্যের ক্ষেত্রে কী বোঝানো হয় সেই বিষয়টিকেও তুলে ধরেছেন। এবং অবশেষে আধুনিক বাংলা সাহিত্য বলতে কী বোঝায়, সেখানে সার্বিক দিকগুলি কীভাবে প্রতিফলিত হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আলোচনার ক্ষেত্রে আমরা যে আলোচনার দৃষ্টিভঙ্গির ক্ষেত্র সম্পর্কে প্রাবন্ধিক গোপাল হালদার এই প্রবন্ধে বলেছেন, তিনি বলেছেন যে কাল বদল হয়, জীবনাদর্শন বদলে যায়, ফলে সাহিত্যের দর্শনও তেমনি বদলে যায়। অর্থাৎ বলেছেন যে যে কোনো সাহিত্য রচিত হয় জীবনাদর্শকে করে, যে সময় যে জীবনাদর্শ প্রতিফলিত হয় তার দিকেই একটা সাহিত্যের আওয়াজ দেখা যায়, অর্থাৎ সাহিত্যের মধ্যে সেই জীবনাদর্শনটি প্রতিফলিত হয়। কিন্তু যখনই সময়ের পরিবর্তন হয়, যেমন সভ্যতার উত্থান পতন ঘটে, ঠিক তেমনি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনাদর্শনের বদল ঘটে, ফলে সাহিত্য দর্শনেও তেমনি বদলে যায়, অর্থাৎ সাহিত্য দর্শনের যে একটা দৃষ্টিভঙ্গি সেটাও বদলে যায়। আমাদের দেশের উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে আমাদের দেশে 10 বছর আগে পর্যন্ত মূলত রসবোধ এবং আর্টকে গুরুত্ব দেওয়া হতো। আজ সে বিচারে একান্ত করে হয়তো অনেকেই মানতে চায় না, অর্থাৎ সেই যে রসবোধ, সাহিত্যের রসবোধ এবং আর্ট অর্থাৎ সৃষ্টিকে সেই যে বিচারবোধটা অনেকেই মানতে চায় না।
তাই প্রাবন্ধিক এখানে তুলে ধরেছেন লাইফই লিটারেচারকে মূলত ক্রিয়েট করে, আর সেই শেষ অর্থে লিটারেচার ও আবার ক্রিয়েট করে লাইফকে। অন্তত গ্রেট লিটারেচার তাই করে। অর্থাৎ প্রাবন্ধিক বলেছেন যে একটা সার্থক লিটারেচার অর্থাৎ সাহিত্য সে কী করে লাইফকে লিটারেচারে তুলে ধরে, অর্থাৎ জীবনকে সাহিত্যের মধ্যে তুলে ধরে। আবার সাহিত্য কী করে ক্রিয়েট করে শেষে, অর্থাৎ মানে লিটারেচারে সে লাইফ কী করে জীবন সাহিত্যের বিষয়বস্তুকে তৈরি করে। কাজেই সাহিত্যে আমরা এরূপ নানা দৃষ্টির ক্ষেত্র থেকে দেখি বলে আলোচনার এত ভিন্নমুখী। আর এই যে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি, তার জন্যই সাহিত্যের যে আমরা রূপ দেখি সেটা ভিন্নমুখী হয়ে থাকে। আধুনিক সাহিত্য অবশ্য কাল হিসাবে আধুনিক। বলছে আধুনিক সাহিত্য যে আমরা বলে থাকি কালের হিসাবে সেটি আধুনিক, কিন্তু শুধু এ বললে সে কথা কোনো অংশেই মানে না। অধুনা বলবো কোন কালকে? প্রাবন্ধিক প্রশ্ন করছেন যে অধুনা বলবো কোন কালকে, কখন থেকে তার শুরু হয়েছে, কী বা তার জীবন ক্ষেত্র, কি তার জন্ম লক্ষণ। এই প্রসঙ্গেই জন্ম চিহ্নের প্রসঙ্গ এসেছে। অর্থাৎ সাহিত্য সৃষ্টি, অর্থাৎ যে কোনো সাহিত্য সৃষ্টি করলে সেই সাহিত্যের একটা জন্ম চিহ্ন থেকে যায়। সাহিত্যের ক্ষেত্রে এই জন্ম চিহ্ন বলতে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন সেটি হলো মূলত আমরা যে ভারতচন্দ্রের সাহিত্যের কথা বলি, সেই অন্নদামঙ্গলের সাহিত্যই হোক, সেটি তৎকালীন সমাজের প্রেক্ষাপটে খুবই আলোচিত বিষয় ছিল বা খুবই সার্থকতা লাভ করেছিল, কিন্তু বর্তমান জীবনের সঙ্গে তা মিল রাখলে অনেকটা ভিন্নতা লক্ষ্য করা যাবে। তাছাড়া এই যে সাহিত্য সৃষ্টির যে যুগের একটা ছাপ থাকে বা জন্ম চিহ্ন থাকে, তার জন্য আমরা বুঝতে পারি ভারতচন্দ্র সেই যুগেই সাহিত্য রচনা করেছেন। কিন্তু আমরা যদি কর্ণকুন্তীর সংবাদ গল্পটির কথা উল্লেখ করি, তাহলে এটি পাঠ করলে বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ ছাড়া এটি আর কেউ রচনা করতে পারেন না। কিংবা আমরা যদি পূর্বের কবির সঙ্গে যেমন যে মাইকেল মধুসূদনের সঙ্গে জীবনানন্দের তুলনা করি, তাহলে দেখব যে তাদের সৃষ্টির মধ্যে একটা পার্থক্য রয়ে গেছে। এই যে পার্থক্য, অর্থাৎ জীবনানন্দের সময় পর্বে যে মানে যে রীতিতে কাব্য রচনা করা হতো তা হয়তো মাইকেল মধুসূদন দত্তের সময় ছিল না। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের সময়ে যে কাব্যরীতি প্রচলিত ছিল সেটা জীবনানন্দের কাব্যে প্রতিফলিত নাও হতে পারে। এই যে একটা পার্থক্য, সেটাকেই প্রাবন্ধিক সাহিত্যের জন্মচিহ্ন বলে উল্লেখ করেছেন। তারপর প্রাবন্ধিক সাহিত্যের আলোচনায় আরেকটা বিষয়কে গুরুত্ব দিয়েছেন, সেটি হলো বিষয়বস্তু ও তার রূপ। প্রাবন্ধিক বলেছেন ছাপ জিনিসটাকে বিশ্লেষণ করতে মুটের উপর আরও দুটি দিক পাই। মানে এই যে ছাপ, সাহিত্যের উপর যে ছাপ বা জন্মচিহ্ন, সেটা বিশ্লেষণ করতে গিয়ে আরও দুটি দিক আসে। একটা হলো বিষয়বস্তু এবং অপরটি হলো তার রূপায়ণ। খুব একটা মোটা তুলনা দিয়ে বলা যায় যে দেহ আর মন দুইয়ে মিলে যেমন মানব দেহ, তেমনি একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন তো নয়, এমনকি দুইয়ের সমন্বয় না হলে সাহিত্য কোনোটাই বিশেষ কোনো মূল্য থাকে না। প্রাবন্ধিক বলেছেন যে মানব দেহ এবং মনের সমন্বয়ে যেমন মানব দেহ গঠিত হয়, ঠিক তেমনি একটা বিষয়বস্তু গ্রহণ করা এবং তার সার্থক রূপায়ণের মধ্যে দিয়ে সাহিত্যের সার্থকতা বা সাহিত্য গড়ে ওঠে। অর্থাৎ এখানে তিনি সাহিত্যের বিষয়বস্তু নির্বাচন, তার সঙ্গে সঙ্গে শুধু বিষয়বস্তু নির্বাচনই নয়, সেটাকে সার্থক রূপায়ণের মধ্যে দিয়ে একটা যথার্থ সাহিত্য গড়ে উঠেছে সেই বিষয়টিকে তিনি তুলে ধরেছেন। এজন্য তিনি বলেছেন, এজন্য আবার প্রকাশ বা রূপের দিক থেকে বিশ্লেষণ করলে কেউ কেউ সাহিত্যকে শুধু আর্ট বলে সিদ্ধান্ত করেন, বলে রূপকলা বা প্রকাশ কলাই হলো সাহিত্যের আসল রহস্য। এই রূপকলাকে আবার বিশ্লেষণ করলে দেখা যাবে তাও নানা দিক, রীতি বা স্টাইল রয়েছে। তারপর প্রাবন্ধিক এই রূপকলার বিষয়টি, অর্থাৎ বিষয়বস্তু রূপায়ণের মধ্যে সার্থক সৃষ্টি হয়, তার এই বিষয়টি উল্লেখ করে প্রাবন্ধিক পরবর্তীতে গিয়েছেন যে পরিবর্তিত মূল্যবোধ, অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে যে জীবন রহস্য তা কীভাবে ফুটে উঠেছে সেটাকে তুলে ধরেছেন। পরিবর্তিত মূল্যবোধের সেখানে প্রাবন্ধিক বলেছেন বিষয়বস্তু ও রূপ দুই আবার কাল থেকে কালে বদলায়। অর্থাৎ সেই যে পরিবর্তনের মূল্যবোধ বলতে প্রাবন্ধিক বলছেন যে এই বিষয়বস্তু সাহিত্যের সেটা কালের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, আর সেই সঙ্গে সঙ্গে মূল্যবোধেরও পরিবর্তন হয়। যেমন পূর্বে যেমন এই আখ্যান কাব্য রচিত হতো, কিন্তু বর্তমানে সাহিত্যের বিচিত্র কাব্যের বিচিত্র রূপ আমরা লক্ষ্য করতে পারি। এটাই হলো সাহিত্যের ক্ষেত্রে পরিবর্তনের মূল্যবোধ। তারপর হলো গিয়ে মানুষের মূল্যবোধ, মানুষের মূল্য। পূর্বের সাহিত্যের দিকে যদি আমরা লক্ষ্য করি, যেমন চণ্ডীমঙ্গল হোক কিংবা অন্নদামঙ্গলী কিংবা রামায়ণ মহাভারত, সেখানে মূলত দৈব নির্ভরতা ছিল।
অর্থাৎ চরিত্রগুলিকে সাহিত্যের প্রেক্ষাপটে চরিত্রের মানবিক দিকটিকে না দেখিয়ে তাদেরকে দৈবের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ তাদের ভাগ্য দৈব নির্ধারিত, অর্থাৎ সেই সাহিত্যগুলিতে দেবতার মাহাত্ম্য প্রচারকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সাহিত্যে মানুষের মূল্যটাকে দেওয়া হয়। কিন্তু প্রাচীন সাহিত্যের তুলনায় যদি আমরা এদিকে দেখি, মানুষের মূল্যবোধ এখনের সাহিত্যে বিশেষভাবে গণ্য। তাই প্রাবন্ধিক বলেছেন যে আধুনিক সাহিত্য মানুষের সাহিত্য, অর্থাৎ এই হলো আধুনিক সাহিত্যের সম্বন্ধে প্রধান কথা। মানব সত্য নিয়েই আধুনিক সাহিত্য, অর্থাৎ সাহিত্য সম্পর্কে যে আধুনিক সাহিত্য, সেই সাহিত্যের মূল বিষয়বস্তুই হচ্ছে মানবিকতা, অর্থাৎ মানুষের প্রাধান্য। মানুষই হলো সেই সাহিত্যের মূল কেন্দ্রবিন্দু। আর তাই প্রাবন্ধিক বলেছেন মানব সত্য নিয়েই আধুনিক সাহিত্য রচিত হয়। তারপর হলো ব্যক্তিত্বের মূল্যবোধ। প্রাবন্ধিক এই যে মানুষের মূল্যবোধের সঙ্গে ব্যক্তিত্বের মূল্যবোধ নিয়ে এসেছেন। প্রাবন্ধিক উদাহরণ হিসেবে বলেছেন, রামায়ণের দিকে আমরা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে দেখব রামায়ণে রামচন্দ্র একজন আদর্শ রাজা ছিলেন। তিনি কি করেছেন, রাজা তৎকালীন সময়ে তিনি যেমন তৎকালীন সময়ে সাহিত্যিকরা তুলে ধরেছেন রামচন্দ্রের পিতার 700 পত্নী থাকা সত্ত্বেও তিনি কিন্তু এক পত্নী গ্রহণ করেছিলেন। এমনকি অশ্বমেধ যজ্ঞের সময় পত্নীহীনা যজ্ঞে বসা যায় না বলে তিনি সীতার পরিবর্তে স্বর্ণ সীতা নিয়ে বসেছেন। এই দিকটি উঠে এসেছে। কিন্তু প্রাবন্ধিক এখানে এই দিকটা দেখিয়েছেন যে তৎকালীন সাহিত্যিকরা কোন দিকটি তুলে ধরেননি। বিশেষ করে আমাদের চোখে যেটা উঠে আসে, সকলের যে মূল্যবোধ এক নয় বা ব্যক্তিত্বের মূল্যবোধ যে পরিবর্তিত হয়, সেই দিকটি বোঝাতে গিয়ে তিনি বলেছেন রামচন্দ্র নিজের প্রজারঞ্জনের জন্য দেবী সীতাকে বিসর্জন বনবাসে দিয়েছেন। হয়তোবা আধুনিক পাঠকদের মনে সেই বিষয়টি গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে ডিউক অব উইন্ডসরের অপূর্ব রমণীর জন্য সিংহাসন ত্যাগের নিতান্ত তুচ্ছ বলে মনে করি না। তাই আধুনিককালে রামচন্দ্রের যে সেই প্রজারঞ্জনের জন্য পত্নীকে বিসর্জনের বিষয়টিকে যেমন আমরা ততটা গুরুত্ব দিই না, তার পাশাপাশি আমরা কিন্তু এটাকে তুচ্ছও করি না যে উইকের একজন অপূর্ব রমণীর জন্য সিংহাসনচ্যুতের কেননা এখন ব্যক্তিত্বের মূল্যবোধের পরিবর্তন হয়েছে। পুরনো সাহিত্যের তুলনায় আজ একদিকে আমাদের আধুনিক সাহিত্যে ব্যক্তি স্বাতন্ত্র্য ও ব্যক্তিগত প্রেম ভালোবাসাকে অনেক মূল্য দেওয়া হয়। অর্থাৎ পুরনো সাহিত্যে শুধুমাত্র অধিকার কর্তব্যকে মূল্য দেওয়া হতো, কিন্তু বর্তমানে এইগুলিতে প্রেমকেই বড় করে দেখা হচ্ছে। তাই কর্তব্য মূল্যের চেয়ে প্রেমটাকে ঊর্ধ্বে তুলে দেখা হচ্ছে। তারপর প্রাবন্ধিক এই প্রবন্ধে মানবতাবাদের প্রসঙ্গ নিয়ে এসেছে। মানবতাবাদ বলতে আধুনিক সাহিত্যে যে আধুনিকতা এই রূপ বোঝায়, তা এই নতুন মূল্যবোধ থেকে এসেছে। এই মানবতাবোধ অর্থাৎ যে নতুন সমাজ সত্তা, নতুন সঙ্গ চেতনা, এমনকি নতুন বিশ্ব মানবতা, তেমনি নতুন জাতীয় আত্মাবাদ ইত্যাদি। কিন্তু একটু লক্ষ্য করলে দেখব কম বেশি সবই এক না এক দিক থেকে পূর্বপতিত ওই তিনটি মূল্যবোধের সুরেই বিশেষভাবে সেই উত্তরেই আসবে মানুষ। অন্তত পুরাতন কথা, কিন্তু আধুনিক সাহিত্যের প্রধান কথাই হলো মানবতাবাদ। পুরাতন কথা হলেও আধুনিক সাহিত্যের মধ্যে যে এই মানবতাবাদের প্রসঙ্গটিকে প্রাধান্য দেওয়া হয়েছে, এই বিষয়টিকেই প্রাবন্ধিক এই প্রবন্ধে তুলে ধরেছে। প্রাচীন মানবতাবোধ। প্রাবন্ধিক এই প্রসঙ্গে প্রাচীন মানবতাবোধের কথাও তুলে ধরেছে। তিনি বলেছেন যে প্রাচীন মানবতাবোধে প্রাচীন সাহিত্যে এই মানবতাবাদ পাই না। পশ্চিম দেশের কথা ভাবলে গ্রিক দেশের সাহিত্য ও শিল্পকলা এখানে আমরা স্মরণ করব। প্রাচীন ভারতীয় সাহিত্যে না পেলেও পশ্চিমী সাহিত্যে কিন্তু মানবতাবাদের বিষয়টি ছিল। পূর্বের দেশে অন্যের কথা ভালো জানি, কিন্তু নিশ্চয়ই চীনা শিল্প সাহিত্য সম্পর্কে আমাদের মনে রাখা উচিত। তাতে সুরটা বেশ পার্থিব ও সামাজিক, বিশেষ পারিবারিক। অর্থাৎ সেই যে প্রাচীন সাহিত্যের মধ্যেও মানবতাবাদের বিষয়টি ছিল, সেটিকেও তিনি তুলে ধরেছেন। এরূপ আধুনিকতার সাক্ষ্য পায় আরও প্রাচীন সাহিত্যে, বিশেষ করে গ্রিক সাহিত্যে আর লাতিন সাহিত্যে। অর্থাৎ প্রাচীন সাহিত্যের মধ্যেও, বিশেষ করে গ্রিক এবং লাতিন সাহিত্যের মধ্যে মানবিকতাবোধের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছিল। তারপর প্রাবন্ধিক এই প্রবন্ধে সহজ মানুষ ও মানবতাবাদ নিয়ে আলোচনা করেছেন। এখানে প্রাবন্ধিক মূলত যে বিষয়টিকে তুলে ধরেছেন, রামায়ণ সেই যে দৈবলীলায় মানুষের ভাগ্য, অর্থাৎ সহজ মানুষ ও মানবতাবাদ। অর্থাৎ প্রাচীন সাহিত্যের দিকে তাকালে আমরা দেখতে পারি যে তৎকালীন যে চরিত্রগুলো বা সাহিত্য সৃষ্টি বা রামায়ণের কাহিনী ধরি, সেখানে দেবলীলাকে মানব ভাগ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। সেখানে দৈব প্রচারই ছিল মূল।
কিন্তু বর্তমান সাহিত্যে সে বিষয়টি নয়। বর্তমান সাহিত্যে যদি আমরা সে যে প্রাচীন সাহিত্যে মানবতাবাদের বিষয়টি চণ্ডীদাসের কাব্যেও উল্লিখিত হয়েছে, কিন্তু সেখানে প্রকৃত মানবতাবাদ বলতে অর্থাৎ মানুষ বলতে সবার উপর মানুষ শ্রেষ্ঠ যে কথাটি বলেছেন, সেই মানুষটি কী ধরনের হবে বা কী সে নিয়ে আলোচনা করা হয়নি। কিন্তু আধুনিক সাহিত্যে 30 বছর আগের বাংলাদেশের সাহিত্যে চণ্ডীদাসের এই বাণী নিয়ে বাড়াবাড়ি করেননি, এরূপভাবে নতুন করে তা ব্যাখ্যা করার কথাও আর ভাবেননি, কারণ তখনও বাঙালির চোখে মানুষ এত সত্য হয়ে ওঠেনি। কেননা প্রাচীন সাহিত্যে সেই মানবতা বা সহজ মানবতাবোধকে নিয়ে যে আলোচনা করা হয়নি, কারণ তৎকালীন মানুষের চোখের মধ্যে মানবতাবোধটা বা বাঙালির চোখে মানুষ যে এত সত্য, মানুষই মূল, সেই বিষয়টি উঠে আসেনি। এই প্রবন্ধের শেষের দিকে অর্থাৎ পরিশেষে প্রাবন্ধিক বাংলা সাহিত্য মানে আধুনিক বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করেছে। তিনি সেখানে বলেছেন যে আধুনিক কালে এই মানবতার বাণী একই কালে সব দেশে সমভাবে প্রস্ফুটিত হয়ে ওঠেনি। এখনও যে এমন বাণীকে আমাদের দেশে আমরা কতটা ঘোলাটে চোখে দেখি তা স্পষ্ট হয়ে ওঠে। তাই প্রাবন্ধিক শেষের দিকে বলেছেন, মানে 1860 থেকে এই প্রবন্ধে আলোচনা করেছেন 1860 থেকে 1940, এই 80 বৎসরের মধ্যে আমরা বাংলা সাহিত্যে অদ্ভুত তীব্র গতিতে উত্তীর্ণ হতে চেয়েছি। অর্থাৎ প্রায় 400 বৎসরের আধুনিক যুগ ইউরোপীয় সাহিত্যকে নানা স্তরকে আমরা একসঙ্গে গ্রহণ করতে চেয়েছি। আমাদের চেষ্টা যত তালহারা হোক না বিস্ময়বাহ, মানুষের মূল্য ও ব্যক্তিত্বের মূল্য আমরা যেন তীব্র বাণীতে বলতে পেরেছি। আমাদের এই আধুনিক 80 বছরের সাহিত্যে তা অপূর্ব, কেউ তা স্বীকার না করতে পারে না করো, কিন্তু বাস্তব জীবনে তা আমরা সম্পূর্ণ স্থাপিত করতে পারি না। মানুষের স্বীকৃতি আমাদের সাহিত্যে তাই অব্যাহত হয়নি, তাও সত্য। অবশেষে প্রাবন্ধিক এই প্রবন্ধে যে বিষয়টি তুলে ধরেছেন, তিনি বলেছেন যে ইউরোপীয় মানবতাবাদ বা আধুনিক সাহিত্যের যে মূল বিষয়টি মানবতাবাদ বা মানুষের প্রতিষ্ঠা, সেই বিষয়টি কিভাবে এসেছে তার কারণ হিসেবে তিনি বলেছেন, ভবিষ্যতে একথা আমরা নিশ্চয়ই বুঝতে পারি আধুনিকতার অর্থ কী, আধুনিক সাহিত্যে যে এই আধুনিকতা কথাটি বলা হয়েছে তার অর্থ কী। তার অর্থ হলো কি তার মূল বাণী। ইতিহাসের 3টি বড় রকমের উত্থানের মধ্যে দিয়ে প্রাবন্ধিক সেই মানবতাবাদের প্রতিষ্ঠার বিষয়টিকে তুলে ধরেছেন। যেমন প্রথম উদাহরণ দিয়েছেন তিনি, ইউরোপীয় রিনাইসেন্সের উদ্ভব ঘটেছে মানবের মহিমাবোধ, তারপর হলো গিয়ে ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে মানুষের অধিকারবোধ, এবং সোভিয়েত বিপ্লবে ঘটেছে মানুষের বিপ্লব যাত্রার সূচনা। আধুনিক বাংলা সাহিত্যে মানুষের এই স্বীকৃতি, এই মানব সত্য, ব্যক্তি মহিমা ও জাতীয় স্বাধীনতার বাণীরূপ কতটা প্রকাশ লাভ করেছে তা একটা মূল প্রশ্ন। তাই প্রবন্ধের শেষে প্রাবন্ধিক বলেছেন যে এই যে ইউরোপীয় বিপ্লব বলা যাক, সোভিয়েত রাশিয়ার বিপ্লব বলা যাক, যার মধ্যে দিয়ে মানুষের সেই অধিকার কোথাও বা মানুষের বিপ্লবী যাত্রার কথা উল্লেখ রয়েছে, সেটা আমাদের বাংলা সাহিত্যে কতটুকু সার্থক রূপে বর্ণিত হয়েছে সেটাই প্রাবন্ধিকের প্রশ্ন থেকে গেল। অর্থাৎ প্রাবন্ধিক বলতে চেয়েছেন যে আধুনিক সাহিত্যে মানবতা বা আধুনিকতার বিষয়টি কতটুকু ফুটে উঠেছে সেটাই তার প্রশ্ন। তবুও আমরা প্রবন্ধের সার্বিক আলোচনার দিক থেকে এটা বলতে পারি যে কিছুটা হলেও মানবিকতা বা আধুনিকতার বিষয় এই আধুনিক সাহিত্যের মধ্যে ফুটে উঠেছে। এভাবে প্রাবন্ধিক গোপাল হালদার তার আধুনিক সাহিত্য প্রবন্ধে আধুনিক সাহিত্যের বিষয় নিয়ে আলোচনা করেছেন। আজকের ক্লাস এতটুকু।